হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি অনলাইন বাংলা ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা ছোটবেলা থেকেই বোধহয় এই কবিতাটা সবাই পড়ে আসছি। আদর্শ ছেলে কবিতা কে লিখেছেন জানো তো নিশ্চয়ই তোমরা? কুসুম কুমারী দাস। তো কবি কুসুম কুমারী দাস উনি নিজেই বোধহয় বুঝতে পারেননি ওনার নিজের ঘরেই সেই আদর্শ ছেলে আছে। সত্যি তাই। কবি কুসুম কুমারী দাসের সুযোগ্য পুত্র জীবনানন্দ দাস, আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাস, যাকে নিয়ে বাংলা সাহিত্যে সমালোচনার শেষ নেই, আলোচনার শেষ নেই। আলোচনা এবং সমালোচনা যাকে অনেক বেশি উন্নত কবি হিসেবে মর্যাদা দান করেছে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব জীবনানন্দ দাশের একটি অসাধারণ রোমান্টিক গীতি কবিতা নিয়ে। আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছো। ঠিক তাই, আমি আজকে আলোচনা করব কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা নিয়ে। আমরা জানি জীবনানন্দ দাশকে কি বলা হয়? রূপসী বাংলার কবি। আরও বিভিন্ন নামে তাকে আখ্যায়িত করা হয়। তো তোমাদের সুবিধার্থে আমি বোর্ডে লিখে রেখেছি, চলো আমরা বোর্ডে যাই, দেখি জীবনানন্দ দাশ। দেখো ওনাকে কি কি নামে ডাকা হয় বা হতো? রূপসী বাংলার কবি, ওনাকে বলা হতো রূপসী বাংলার কবি। এবং আমরা এও জানি যে জীবনানন্দ দাশের একটি অসাধারণ কাব্যগ্রন্থ রূপসী বাংলা। এরপর আসো, ওনাকে বলা হয় নিসর্গের কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি এবং প্রেমের কবি। এতগুলো নামে একজন কবিকে আখ্যায়িত করা হয়। এই হচ্ছে আমাদের জীবনানন্দ দাশ, যার জন্ম হচ্ছে 1899 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1954 খ্রিস্টাব্দে। তো জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ, বোর্ডে আসো, দেখো জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক, যেটি প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দে। এবং এই যে বনলতা সেন কবিতাটি আজকে আমি তোমাদের পড়াবো, এই বনলতা সেন কবিতাটি আমি নিয়েছি বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে। তো এই বনলতা সেন কাব্যগ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1935 খ্রিস্টাব্দ। আমরা এও জানি জীবনানন্দ দাশ পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে, শিক্ষকতা করেছেন ইংরেজি সাহিত্যে। ইংরেজি সাহিত্যে পড়াশোনা এবং শিক্ষকতা করার পরও উনি বাংলা কবিতায় এত পারদর্শিতা দেখিয়েছেন কিভাবে, সত্যি আমরা বুঝতে পারি না। তো জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা নিয়ে অনেক ধরনের সমালোচনা, আগেই বলেছি, আলোচনা সমালোচনা ঝড় উঠেছিল এবং এখনো বিভিন্ন সমালোচক বিভিন্নভাবে এই বনলতা সেন কবিতাটিকে ব্যাখ্যা করে থাকেন। কেউ কেউ বলেন এই যে বনলতা সেন কবিতার বনলতা সেন হচ্ছেন রক্ত মাংসের একজন নারী। আবার কেউ বলেন না, বনলতা সেন কোনো রক্ত মাংসের নারী নন, বনলতা সেন হচ্ছে কবির কাব্য লক্ষ্মী বা মানস প্রতিমা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণ পাঠক হিসেবে অত সমালোচনার দিকে না যেয়ে পরীক্ষায় ভালো করার জন্য যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নের আলোকে যদি আমরা বনলতা সেনকে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো তোমাদের পরীক্ষায় আসে সাধারণত বনলতা সেন কবিতার মূল ভাব আলোচনা করো। দেখো আমি বোর্ডে কিছু প্রশ্নের ইঙ্গিত দিয়ে রেখেছি, যেগুলো নিরিখে আমি বনলতা সেন কবিতাটি তোমাদের সামনে আলোচনা করব। আসো বোর্ডে যাই। কবিতার মূল ভাব, অর্থাৎ এইভাবে প্রশ্ন হতে পারে যে বনলতা সেন কবিতার মূল বক্তব্য বা মূল ভাব আলোচনা করো। তারপর আসতে পারে বনলতা সেন অসাধারণ আধুনিক কবিতা, বনলতা সেন অসাধারণ আধুনিক কবিতা, উক্তিটি বিশ্লেষণ করো। বা এই উক্তিটিকে তুমি সমর্থন করো? অবশ্যই আমরা সমর্থন করি, কেননা বনলতা সেন অবশ্যই আধুনিক কবিতা। এবং আমরা জানি আধুনিক কবিতার যদি একটি লিস্ট করা হয়, সেখানে বনলতা সেন ছাড়া সেই তালিকা পরিপূর্ণ হবে না। এবং আধুনিক কবিদের যদি তালিকা করা হয়, সেখানেও জীবনানন্দ দাশকে ছাড়া সেই তালিকা পরিপূর্ণ হবে না। তো আমরা পরবর্তীতে এই প্রশ্নগুলো নিয়ে আরো আলোচনা করব ব্যাপকভাবে। এরপরে দেখো কিভাবে প্রশ্ন হয়, কবিতার চিত্ররূপময়তা। বনলতা সেন কবিতার অনেক সময় এভাবে প্রশ্ন হয় যে বনলতা সেন কবিতার চিত্ররূপময়তা বিশ্লেষণ করো, বা বনলতা সেন
এভাবেও হয় যে বনলতা সেন অসম্ভব চিত্ররূপময় একটি কবিতা। আসলেই চিত্ররূপময়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছেন জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার চিত্রময়তা সম্বন্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন অসাধারণ একটি কবিতা। জীবনানন্দ তিনি নিজের মতো করে লেখেন, সুতরাং ওনাকে নিজের মতোই থাকতে দাও, তাকে নিজের মতোই থাকতে দাও। আমরা বনলতা সেন কবিতাটি যখন পড়ব তখন চিত্রময়তা নিয়ে আরো আলোচনা করব। এরপরে প্রশ্ন আসে কবির ইতিহাস চেতনা। বনলতা সেন কাব্য অবলম্বনে কবির ইতিহাস চেতনা বিশ্লেষণ করো। তারপর হচ্ছে প্রাকৃতিক প্রেক্ষাপটের আলোকে রূপ বর্ণনা। বনলতা সেনের যে রূপের বর্ণনা দেওয়া হয়েছে এই কবিতায়, সেটা ভৌগোলিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে এবং প্রাকৃতিক প্রেক্ষাপটের আলোকে আমরা একটু আলোচনা করতে চেষ্টা করব। এছাড়াও যে প্রশ্ন আসে সমকালীন সমাজ বাস্তবতা। বনলতা সেন কবিতায় সমকালীন সমাজ বাস্তবতার যে ছায়াপাত ঘটেছে সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। এছাড়াও হয় চিরায়ত নরনারীর প্রেম। হ্যাঁ, বনলতা সেন কবিতার মাধ্যমে চিরায়ত নরনারীর প্রেমকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই উক্তির আলোকে প্রশ্ন হতে পারে অনেক সময়। এছাড়াও আরেকটি প্রশ্ন আমি প্রায়ই খেয়াল করে আসে যে বনলতা সেন কবিতা অবলম্বনে কবির জীবন সায়ান্নের চিত্ররূপ আলোচনা করো। জীবন সায়ান্নের মানে কবিতা শুধু কবির জীবন নয়, মানব জীবন সায়ান্নের একটি অপরূপ ছবি বনলতা সেন কবিতায় ফুটে উঠেছে তৃতীয় স্তবকে। তো এই প্রশ্নগুলো আমরা বনলতা সেন কবিতাটি যদি পড়ি আমার মনে হয় অনেকটা সমাধান হয়ে যাবে। প্রশ্নগুলোর উত্তর আমরা কবিতার আলোচনা থেকেই পেয়ে যাব। আচ্ছা, তো আসো আমরা কবিতাটি পড়ি। আমি আগেই বলেছি তোমাদের যে কবিতায় 3টি পংক্তি আছে। হ্যাঁ, 3টি পংক্তিতে 3 রকম ভাব প্রকাশিত হয়েছে। তো আমি একটি করে পংক্তি পড়ে আমি তোমাদের সেই পংক্তির মূল ভাবটা আলোচনা করে দিব এবং বিভিন্ন ভৌগোলিক স্থান, হ্যাঁ, বিভিন্ন উপমা যেগুলো এখানে ব্যবহার করা হয়েছে সেগুলোর অর্থ একটু বোঝানোর চেষ্টা করব। বনলতা সেন জীবনানন্দ দাশ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই যে পংক্তিটি খেয়াল করে দেখো, এবং বনলতা সেন কবিতার মধ্যে এই পংক্তিটি নিয়ে আলোচনা এবং সমালোচনা হয়েছে সবচাইতে বেশি। তো আমরা এই পংক্তিটি নিয়ে প্রথমে আলোচনা করি। দেখো, প্রথমেই আছে যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি। কোনো একজন মানুষ হাজার বছর ধরে পথ হাঁটতে পারেন না, আমরা জানি, তাই না? তো এখানে এই কথাটি কবি কেন ব্যবহার করেছেন? অর্থাৎ কবি এখানে একা নন, আবহমান কাল ধরে সৃষ্টির আদিকাল থেকে মানুষের যে পথ পরিক্রমা, সেই পথ পরিক্রমার ইঙ্গিত কবি এখানে দিয়েছেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি এই লাইনের মাধ্যমে। কবি পথ হাঁটছেন কিভাবে? পৃথিবীর পথে। এই পৃথিবীর পথে বলতে এখানে জীবন বোঝানো হয়েছে, কঠিন জীবন বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষ হাজার বছর ধরে জীবনের পথে পথ হাঁটছে। হ্যাঁ, জীবনের পরিক্রমাকে এখানে বোঝানো হয়েছে। এবং এখানে ভৌগোলিক কিছু জিনিস এখানে স্থান পেয়েছে। দেখো, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। সমালোচকরা একথাও বলেছেন যে সত্যিকার অর্থে সিংহল সমুদ্র বা মালয় সাগর বলতে কোনো সাগর নেই। যেটা আছে শ্রীলঙ্কার সিংহল একটি দ্বীপ, একটা অসাধারণ সুন্দর দ্বীপ, যার সৌন্দর্য মানুষকে সত্যি মুগ্ধ করে, চোখ ফেরানো যায় না এমন এক দ্বীপ। এবং তার একটি উপদ্বীপ হচ্ছে এই মালয় সাগর। মালয় সাগর যে এখানে বলা হয়েছে মালয় উপদ্বীপ, এর পাশ দিয়ে এই সিংহল দ্বীপ এবং মালয় উপদ্বীপের পাশ দিয়ে যে সমুদ্র প্রবাহিত হয়েছে, সম্ভবত কবি সেই সমুদ্রের কথাই বলেছেন এবং সেই সমুদ্রকে ধরে কবি পথ হাঁটছেন। তাহলে সেই সমুদ্র সর্পিল গতিতে প্রবাহিত হয়েছে। সুতরাং আমরা এটা বুঝতে পারি যে কবির পথ হাঁটা সহজ সরল ছিল না। উনিও আঁকা পাকা পথ ধরে, জীবনের আঁকা পাকা পথে উনি হেঁটেছেন। এখন এইটার ব্যাখ্যা কি হবে? এটার ব্যাখ্যা হচ্ছে এখানে দুরকম ব্যাখ্যা আসতে পারে। একটি হচ্ছে কবির জীবনকাল, কবির বাস্তব জীবন।
কবির বাস্তব জীবনে ছায়াপাত ঘটেছে এই কবিতাতে। কবির জীবন সহজ সরল পথে যায়নি, অভাব দারিদ্র। কবি যে সময়ে এই বনলতা সেন কবিতাটি লিখেছে তখন অভাব দারিদ্র তাকে গ্রাস করে ফেলেছিল। তিনি চাকুরি হারিয়েছিলেন এবং প্রচণ্ড অভাবে তিনি খুব কষ্টের মধ্যে অবস্থান করছিলেন এবং মনের দিক থেকেও তিনি শান্তিতে ছিলেন না। কেননা আমরা এও শুনেছি কবি জীবনানন্দ দাশের বয়স যখন অল্প তখন তারই এক দুঃসম্পর্কে আত্মীয়া শোভনা নাম, সেই শোভনার সাথে তার ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু শোভনাকে সমাজ বাস্তবতার জন্য শোভনাকে তিনি জীবনে পাননি। পরবর্তী পর্যায়ে যখন অন্যত্র তিনি বিয়ে করেন, অনেকে মনে করেন এই শোভনার স্মৃতি তাকে তাড়িয়ে নিয়েছে এবং বনলতা সেনের মধ্যে এই শোভনাকে তিনি রূপায়িত করার চেষ্টা করেছেন। এর পরবর্তী অংশে দেখো, বিম্বিসার অশোকের ধূসর জগতে। এখানে মৌর্য সম্রাট অশোক এবং মগধের রাজা বিম্বিসার, এদের দুজনকে কেন আনা হয়েছে সেটাও একটু আলোচনা করার বিষয়। সেটা হচ্ছে যে অশোক এবং বিম্বিসার দুজনই ছিলেন সাম্রাজ্যবাদী প্রবল অত্যাচারী শাসক। হ্যাঁ, জনসাধারণের উপর প্রবল অত্যাচার করতো, তারা ভীষণ অত্যাচার করত। এবং শেষ পর্যায়ে দেখা যায় গৌতম বুদ্ধ যখন বৌদ্ধ ধর্ম প্রচার করলেন, সেই বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গৌতম বুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে তারা সেই অত্যাচারের পথ ত্যাগ করে সেই সাম্রাজ্যবাদী নীতি পরিহার করে একটা সহজ সুন্দর জীবনে ফিরে আসেন। অর্থাৎ গৌতম বুদ্ধের আদর্শকে সামনে রেখে তারা সেই অত্যাচারী শাসক থেকে মহানুভব শাসকে পরিণত হয়েছিলেন। এখানেও আমাদের বুঝতে হবে বিষয়টি যে কেন কবি মৌর্য সম্রাট অশোক বা মগধের রাজা বিম্বিসারকে আনলেন। সমসাময়িক প্রেক্ষাপট চিন্তা করতে হবে। কবি যখন কবিতাটি লিখেছেন তখন পরাধীন ভারতবর্ষ তখন ব্রিটিশদের পদানত। প্রথম বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ভারতবর্ষে পড়েছিল। চারিদিকে অভাব দারিদ্র, চাকুরি ছিল না মানুষের, চাকুরির অভাব, মানুষের খাওয়ার অভাব, হ্যাঁ এমন, এবং বিভিন্ন মরণতর দেখা দিল, তখন প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল। এমন একটা পরিস্থিতিতে জীবনানন্দ দাশ তার বনলতা কবিতাটি লিখেছিলেন। এই পরিস্থিতি এবং পরবর্তী সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বিভীষিকা মানুষের ভেতরে কাজ করছিল। আসন্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ভয় মানুষের ভেতরে কাজ করছিল। হ্যাঁ, এবং এই সময় ব্রিটিশরা যে আমাদের উপরে প্রভাব খাটিয়েছে, সেই সময় কিন্তু রানী ভবানী জনকল্যাণকর কাজে একটি আদর্শ স্থাপন করে গেছেন। এবং অনেকে মনে করেন বনলতা সেন, এই বনলতা সেনের ভেতর দিয়ে কবি জীবনানন্দ দাশ রানী ভবানীকে কল্পনা করেছেন। রানী ভবানীকে তিনি বনলতা সেন হিসেবে রূপায়িত করার চেষ্টা করেছেন। তো আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, এই বিদর্ভ নগর ভারতের যে বর্তমান মধ্যপ্রদেশ, এই মধ্যপ্রদেশের অন্তর্গত একটি রাজ্য হচ্ছে বিদর রাজ্য। হ্যাঁ, যেটা আগে নাম ছিল বিদর্ভনগর। এই বিদর্ভনগরের কথা এখানে আছে। আমি ক্লান্ত প্রাণে, অর্থাৎ মানব জীবন হাঁটতে হাঁটতে, পথ চলতে চলতে, জীবন পথে চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যায়, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, চারিদিকে তখন সমুদ্র সফেন মানে কি, সমুদ্রের ফেনা। আমরা জানি যে সমুদ্রের স্রোত যখন প্রবাহিত হয় এক পর্যায়ে প্রচুর ফেনা তৈরি হয়, হয় না? তো এই যে জীবনের ফেনা, হ্যাঁ, জীবনের সমুদ্রের স্রোত যে ফেনা নিয়ে এসেছিল, এখানে আসলে জীবনের ফেনাকে সমুদ্র সফেন বলে চিন্তা করেছেন কবি। অর্থাৎ পথ হাঁটতে হাঁটতে আমাদের জীবনেও প্রচুর ফেনা জমেছে। আর যখন সেই সর্পিল পথে হাঁটতে হাঁটতে কবির জীবনে প্রচণ্ড রকমের ফেনা জমেছে, তখন কবিকে শান্তি কে দিয়েছিল? সেই সময় কবিকে শান্ত দিয়েছিল, এখানে কবি নিজেই উল্লেখ করেছেন, আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই বনলতা সেন রূপী রানী ভবানীর আদর্শ জীবনানন্দ দাশকে আকৃষ্ট করেছিল। ওনার মহানুভবতা, ওনার দানশীলতা জীবনানন্দ দাশকে প্রচণ্ডভাবে আকৃষ্ট করেছিল। এবং সেই ক্লান্ত সময়ে জীবনানন্দ দাশ
রানী ভবানীকে বনলতা সেন হিসেবে রূপায়িত করার চেষ্টা করেছেন। এরপরে যখন আমরা দ্বিতীয় পংক্তি পড়ব, দ্বিতীয় পংক্তিতে বনলতা সেনকে একজন নিছক প্রেমিকা হিসেবে আমরা দেখতে পাবো, যার রূপ বর্ণনা করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে। বিভিন্ন নগরীর কারুকার্যের সাথে তুলনা করে যার রূপ বর্ণনা করা হয়েছে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এখানে আমরা বনলতা সেনকে কিভাবে পাই? একজন শাশ্বত প্রেমিকা হিসেবে বনলতা সেনকে কবি এখানে উপস্থাপিত করেছেন, এবং সেই বনলতা সেনের যে রূপের বর্ণনা জীবনানন্দ দাশ দিয়েছেন অসাধারণ। হ্যাঁ, আমরা জানি যে যুগে যুগেই কবিদের কাব্য প্রতিভা নায়িকার রূপ বর্ণনায় বিশেষভাবে, সেই যে চিন্তা করো আলাউলের পদ্মাবতী, সেখানে পদ্মাবতীর রূপ বর্ণনায় আলাউল কেমন পারদর্শিতার পরিচয় দিয়েছেন, ঠিক সেরকম জীবনানন্দ দাশ এখানে বনলতা সেনের রূপ বর্ণনা করতে চেয়ে কি বলেছেন? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। হ্যাঁ, এই যে বিদিশা, বৌদ্ধ যুগের এক প্রাচীন নগরী হচ্ছে বিদিশা নগরী। এই বিদিশা নগরীকে অনেক অভিশপ্ত নগরী বলা হয়। এই অভিশপ্ত নগরীর যে অন্ধকার, রাতের অন্ধকার, সেই রাতের অন্ধকারের যে কালো ছায়া, সেই কালো ছায়া দেখতে পেয়েছেন জীবনানন্দ দাশ বনলতার চুলের মাঝে। অর্থাৎ বনলতা সেনের চুল ছিল কালো কুচকুচে, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। বনলতা সেনের মুখের সৌন্দর্যকে কবি তুলনা করেছেন শ্রাবস্তির কারুকার্যের সাথে। ঠিক আছে, শ্রাবস্তি হচ্ছে প্রাচীন ভারতের এক অপূর্ব নগরী, যার ভাস্কর্য কর্ম অসাধারণ। সেই ভাস্কর্যের সাথে তুলনা করেছেন কিসের? কবি জীবনানন্দ দাশ বনলতা সেনের মুখের সাথে এই ভাস্কর্যের তুলনা করেছেন। এবং দেখো, বনলতা সেনকে যখন কবি দেখলেন, কবির জীবনে যখন বনলতা সেন আসলেও, তখন কবির অবস্থাটা কেমন হয়েছিল, সেই অবস্থাটা বর্ণনা করার জন্য কেমন উপমা তিনি ব্যবহার করেছেন। দেখো কেমন সাদৃশ্য দেখিয়েছেন, যে অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। জীবনে যখন প্রচণ্ড অন্ধকার নেমে আসে মানুষের, যখন মানুষ চারিদিকে কোনো আশার আলো খুঁজে পায় না, ঠিক সেই সময় বনলতার মতো কোনো একজন নারীর কাছে সব মানুষ, হ্যাঁ, প্রেমিক হৃদয় একটা পরম নির্ভরতা আশ্রয় খুঁজতে চায়। মানুষের একজন নাবিক যখন পথ হারিয়ে ফেলে, গহীন সমুদ্রে যখন পথ হারিয়ে ফেলে, সেই পথ হারা নাবিক যখন দূরে একটা দ্বীপ দেখতে পায়, দারুচিনি দ্বীপের ভেতর বলেছে। এখানে দারুচিনি কথাটা তিনি কেন ব্যবহার করেন? আমরা জানি যে দারুচিনি একটি মশলা বিশেষ, এবং প্রাচীন ভারতের এই মশলাকেও তিনি এখানে জায়গা দিয়েছেন। হ্যাঁ, আমরা জানি যে ভারতবর্ষ মশলার জন্য বিখ্যাত ছিল এক সময়। সেই দারুচিনি দ্বীপের ভেতর সেই হাল ভাঙা নাবিক যখন একটা দ্বীপ দেখতে পায়, একটা সবুজ ছায়া দেখতে পায়, মনে হয় যেন পথ খুঁজে পেয়েছি, তখন তার মন যেরকম আনন্দে ভরে ওঠে, হ্যাঁ, সেই নাবিকের মন যেরকম আনন্দে ভরে ওঠে, ঠিক তেমনি আনন্দে ভরে উঠেছিল জীবনানন্দ দাশের মন বনলতা সেনকে দেখে বা পেয়ে। তারপর এখনই যখন আমরা তৃতীয় পংক্তিতে চলে যাব, তখনই একটা অন্যরকম আবহ আমরা খুঁজে পাবো। মনে হচ্ছে যেন প্রথম পংক্তিতে একরকম আবহ পেলাম আমরা, দ্বিতীয় পংক্তিতে আরেক রকম। এখন যখন আমরা তৃতীয় পংক্তি পড়ব, তখন সব কিছু ছাপিয়ে মানুষের মৃত্যু চিন্তাটা প্রধান হয়ে উঠবে। জীবন সায়ান্নের কথা, ওই যে প্রশ্নে বলেছিলাম যে জীবন সায়ান্নের চিত্ররূপ, সেই জীবন সায়ান্নের একটা অপরূপ চিত্রময় বাণী এখানে আমরা খুঁজে পাব। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল,
সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। এখানে আসো। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো, আমরা জানি শিশির কখন পড়ে? শীতকালে সন্ধ্যাবেলা থেকে পড়া শুরু হয়, তাই না? তো সমস্ত কর্মক্লান্ত দিন যখন শেষ হয়, সন্ধ্যাবেলা যখন শিশির পড়ে, এটা কেন তিনি ব্যবহার করেছেন এখানে? সমস্ত দিন, আমাদের জীবনটাকে যদি সমস্ত দিন হিসেবে কল্পনা করি, তাহলে জীবনের শেষ পর্যায়ে কি হয়? আমাদের জীবন সায়ান্নে যখন আমরা উপনীত হই, সন্ধ্যা সে কথাটা ব্যবহার করছে। সন্ধ্যা মানে কি? দিবসের অবসান, দিনের অবসান। অর্থাৎ এখানে কল্পনা করা হয়েছে জীবনের শেষ পর্যায়কে, জীবন সন্ধ্যা, জীবন সায়ান্ন। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। চিল, আমরা জানি যে চিল, এই পাখিটার কথা জীবনানন্দ দাশ তার অনেক কাব্যে, অনেক কবিতায় ব্যবহার করেছেন। আমরা এও জানি যে চিল হচ্ছে এমন একটি পাখি যে সবচেয়ে উপর দিয়ে, আকাশের নিচে, হ্যাঁ, সবচেয়ে উঁচুতে উঠতে পারে। এবং চিলের কণ্ঠ খুব কর্কশভাবে সে কথা বলে, ডাকে। তো জীবনানন্দ দাশ এখানে চিল কথাটা কেন ব্যবহার করেছেন, এটা নিয়েও আলোচকরা বলেছেন যে বিক্ষুব্ধ পরিবেশে, যে রাজনৈতিক পরিবেশে জীবনানন্দ দাশ বনলতা সেন কবিতা লিখেছেন, তখন চিলের মতো প্রাণীরই পৃথিবীতে বা ভারতবর্ষে দরকার, যারা কর্কশ ভাষায় কথা বলবে, যারা বিদ্রোহ ঘোষণা করবে, যারা আন্দোলন করবে। আন্দোলন, বিদ্রোহ এগুলো কখনো সুমধুর কণ্ঠে হয় না, এর জন্য কর্কশ কণ্ঠ দরকার। এবং জীবনানন্দ দাশ সম্ভবত সেই জন্যই বিভিন্ন কাব্যে, কবিতায় এই চিলকে ব্যবহার করেছেন, চিলকে উপমা হিসেবে নিয়ে এসেছেন। এখানেও দেখো, দিনের শেষে ডানার রৌদ্রের গন্ধ, সমস্ত ক্লান্তি, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। পৃথিবীর রং কখন নিভে যায়? আমাদের জীবনে, আমাদের এই রঙিন জীবনে সব রং কখন নিঃশেষ হয়ে যায়? জীবনের শেষ প্রান্তে এসে, মৃত্যুর মাঝে আমরা চিরশান্তি লাভ করি এবং জীবনের সমস্ত রং তখন নিঃশেষ হয়ে যায়, অন্য একটা রঙের মধ্যে আমরা অবগাহন করি। এখানে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। কিসের পাণ্ডুলিপি? সব পাখি ঘরে আসে, অর্থাৎ এই সব পাখি ঘরে আসে, এটাকে দুটো ভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। কর্মক্লান্ত দিনের শেষে প্রেমিক হৃদয় ঘরে ফিরে আসে, তখন একজন প্রেমময়ী নারীর প্রত্যাশা করে প্রতিটি পুরুষ, প্রেমময় পুরুষ, এবং যার কাছে পরম নির্ভরতায় দিনের সমস্ত ক্লান্তি সঁপে দিয়ে সে শান্তির নিঃশ্বাস নেবে। আবার অন্যভাবে যদি আমরা বিশ্লেষণ করি, জীবনের শেষ প্রান্তে এসে, জীবন সায়ান্নে, আমাদের জীবনের সব রং যখন মুছে যায়, আমাদের যখন জীবনের পাণ্ডুলিপি আমাদের হাতে চলে আসে, তখন আমরা কি করি? তখন পরম নির্ভরতার একটা আশ্রয় আমরা চাই। সেই আশ্রয় কোন আশ্রয়? সৃষ্টিকর্তার সান্নিধ্য। ঠিক আছে? সৃষ্টিকর্তার সান্নিধ্য প্রত্যাশা করি আমরা সবাই। জীবনে আর কিছুই নেই, সব কিছু শেষ হয়ে গেছে, এখন সৃষ্টিকর্তাই আমাদেরকে পারে শান্তির প্রলেপ বুলিয়ে দিতে। হ্যাঁ, আরো কি বলছে? আবার দেখো, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। জীবনের সব লেনদেন কথাটি এখানে ব্যবহার করেছেন। জীবনের লেনদেন তো একমাত্র মৃত্যুর মাধ্যমেই শেষ হয়। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। যারা নিছক প্রেমের কবিতা হিসেবে বনলতা সেনকে আখ্যায়িত করতে চান, তাদেরকেও অন্য সমালোচকরা বলছেন যে যদি বনলতা সেন একজন প্রেমিকা মাত্র হতেন, হ্যাঁ, রক্ত মাংসের একজন নারী হতেন, তাহলে তার সান্নিধ্যে বা সংস্পর্শে আসার পর জীবনানন্দ দাশের জীবনে অন্ধকার থাকতো না। তিনি এখানে অন্ধকার কথাটা ব্যবহার করতেন না। হ্যাঁ, যে যখন সব পাখি ঘরে ফিরে আসে, সব পাখি যখন ঘরে ফিরে আসে, নদী সমস্ত কোলাহল, পৃথিবীর সমস্ত কোলাহল যখন থেমে যায়, যখন বনলতা সেনের সান্নিধ্য লাভ করে, তখন তো অন্ধকার থাকার কথা নয়, তখন তো আলোয় আলোকিত হয়ে যাওয়ার কথা চারিদিক। তাহলে শেষ পংক্তিতে আমরা মৃত্যুর ইঙ্গিত পাই নাকি? অবশ্যই পাই। এজন্যই
বিভিন্ন কবি, সাহিত্যিক, বিভিন্ন সমালোচক জীবনানন্দ দাশকে নিয়ে বলেছেন যে তার কবিতা বুঝতে হলে অনেক পড়তে হবে, অনেক জানতে হবে। সত্যি একটু কঠিন হলেও জীবনানন্দ দাশের কবিতাগুলো অসাধারণ, এবং সেখানে বনলতা সেনের কথা তো বলাই বাহুল্য। এই বনলতা সেনকে আমরা যখন কবিতা পড়লাম, কখনো মনে হয়েছে যে নিছকই একজন রক্ত মাংসের নারী, আবার কখনো মনে হয়েছে কবির কাব্যলক্ষ্মী, কবির কল্পনার মূর্তি, আবার কখনো মনে হয়েছে পরম সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের প্রত্যাশা। সে যাই হোক, বনলতা সেন, আমরা সমস্ত সমালোচনার ঊর্ধ্বে বনলতা সেনকে একজন শাশ্বত নারী হিসেবে কবির কাব্যলক্ষ্মী বা কবির মানস প্রতিমা হিসেবে যদি চিন্তা করি, তাহলে কি বনলতা সেন অসামান্য একটি আধুনিক বাংলা কবিতা নয়? এবং বনলতা সেনকে বলা হয় গীতি কবিতা, রোমান্টিক গীতি কবিতা। কেন? কারণ দেখো, খেয়াল করে দেখো, অবশ্যই রোমান্টিক। হ্যাঁ, বনলতা সেনের সান্নিধ্যে কবির জীবনে এত পরিবর্তন, সেই পরিবর্তন অবশ্যই রোমান্টিক কবিতা বনলতা সেন। সেই সাথে গীতি কবিতা। যখনই আমরা বনলতা সেন কবিতাটা পড়তে যাই, আমরা কিন্তু এরকমভাবে পড়তে পারি না, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, এইভাবে পড়ি না। একটা সুর চলে আসে, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, বা প্রথম অংশে ধরো, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি। গীতি কবিতার সুর কি এখানে আমরা খুঁজে পাই না? তাহলে বনলতা সেন কি একটি সম্পূর্ণ গীতি কবিতা নয়? অবশ্যই গীতি কবিতা। কেমন লাগলো বলো তো? কতটুকু বোঝাতে পারলাম আমি জানি না, চেষ্টা করলাম। তো যা হোক, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের, তোমরা এখন বাসায় যদি পড়ো, আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে, এবং আমার আলোচনার মধ্যেই এই প্রতিটি প্রশ্নের উত্তরে কিছুটা ইঙ্গিত হলেও তোমরা পেয়ে গেছো। মূল বক্তব্যটা যদি ভালোভাবে পড়া থাকে, বোঝা থাকে, কবিতাটা যদি বারবার পড়ো, তাহলে যেখান থেকেই প্রশ্ন আসুক, যেভাবেই প্রশ্ন আসুক, তোমাদের উত্তর দিতে অসুবিধা হওয়ার কথা নয়। এবং সেই সাথে বিভিন্ন ভৌগোলিক স্থানের আলোচনা, যেগুলো আমি পড়ানোর সময় বলে দিয়েছি, যেমন মগধ রাজ বিম্বিসার, মৌর্য সম্রাট অশোক, বিদর্ভ নগর, যেটা বিদর রাজ্য ছিল, হ্যাঁ বর্তমানে বিদর রাজ্য, অতীতে ছিল বিদর্ভ নগর, বিদিশা নগরী, প্রাচীন ভাস্কর্যের নগরী শ্রাবস্তি, যে শ্রাবস্তির কারুকার্যের সাথে বনলতা সেনের রূপের তুলনা করা হয়েছে। এই সব জিনিসগুলো যদি তোমরা বুঝতে পারো, আশা করি বনলতা সেন কবিতা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবার কথা নয়। তো যা হোক, আজকে ক্লাস এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আমার জন্য সবাই দোয়া করো, আমরাও যেন সবাই মিলে সুস্থ থাকি। আমরা সামনের ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের।